আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। সাতক্ষীরায় চলছে টানা বর্ষণ, যার প্রভাব পড়েছে জনজীবন ও স্থানীয় পরিবেশে। এই মুহূর্তে সাতক্ষীরা থেকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, টানা বর্ষণে সাতক্ষীরার জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে আর আবহাওয়া অফিস থেকে কি ধরনের পূর্বাভাস দেওয়া হয়েছে? মনা, আজ সপ্তাহখানিক ধরে যে টানা বর্ষণ চলছে, সেই টানা বর্ষণে সাতক্ষীরার শহর এলাকার কি পৌর এলাকা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। এক উপকূলীয় অবস্থা, বিশেষ করে এই টানা বর্ষণে যেমন বিপর্যয় দেখা দিয়েছে, এই ৩ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে, তেমনি ভাবে কিন্তু পৌর এলাকাতেও অবস্থাটি ততটাই খারাপ যাচ্ছে। কারণ দেখতে পাচ্ছেন আপনি যে জলাবদ্ধতার কবলে পড়ে এখানকার স্থানীয় জনবসতি, ফসলি জমি সবকিছু কিন্তু আসলে প্লাবিত হয়ে পড়েছে এবং মানুষের যে স্বাভাবিক চলাচল, সেই চলাচল কিন্তু এখন বেশ দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে স্থানীয়রা। তো আমি এইখানকার বাসিন্দাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। কি অবস্থা বলুন? রাস্তাঘাট সব বুড়ে গেছে, ঘের বাড়িতে পানি সব আটকায় রেখে দিয়েছে এবং আমাদের চলাচলের হেতু সমানের উপরে পানি। প্রত্যেক বছরে এরকম হয়, সরকার কোনো পদক্ষেপ নেয় না। আর যারা আসে তারা এমনি দেখে শুনে বুঝে এই করবে সেই করবে, কিন্তু ফলে কিছু হয় না। কি অবস্থা, কি দেখছি আমরা আসলে সাতক্ষীরা পৌরসভার ভিতরে যে পরিস্থিতিটা আপনারা দেখছেন, এটা হচ্ছে সাতক্ষীরা পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা নেই। এরপরে সাতক্ষীরা পৌরসভার ভিতরে সমস্ত অপরিকল্পিত চিংড়ি ঘের বা মৎস্য ঘের করার পরিপ্রেক্ষিতে পানি নিষ্কাশনের কোনো পথ নেই। ন্যাচারাল যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টিটাই হচ্ছে। এখন এর আগে এখান থেকে এই বিলে কোনো পানি দাঁড়াতো না, যেখান থেকে ঘের করা হয়েছে, ঘের করার পরে আজকে সারা সাতক্ষীরায় প্রায় 1/3 এখন পানির নিচে। আর এই পরিস্থিতি, এখন তো বর্ষাকালের সবে মাত্র 17 তারিখ, আজকে আষাঢ়ে, এরপরে ভাদ্র বা শ্রাবণ ভাদ্র, এইটা যখনই হবে তখন আসলে এই এলাকায় থাকতে পারে। ইতিমধ্যেই আপনারা যেটা দেখছেন পৌরসভার ভিতরে অন্তত পক্ষে যদি 50,000 পরিবার থেকে এখন অন্তত পক্ষে 15,000 পরিবার একদম পানিতে ডুবাই আছে। হ্যাঁ, যেমনটি শুনছিলাম যে 15,000-এর বেশি এই অঞ্চলটাতে, পৌর এলাকাতেই 15,000-এর বেশি মানুষ প্লাবিত। কিন্তু জেলা প্রশাসন কিন্তু বলছে লক্ষাধিক পরিবার কিন্তু সাতক্ষীরা সদর উপজেলায় তারা কিন্তু আসলে পানির নিচে দুরবস্থার মধ্যে রয়েছে। এই অবস্থায় আসলে তারা পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছে যে যেসব জায়গায় আটকানো রয়েছে সেসব জায়গাগুলো যেন খুলে দেওয়া হয়। বিশেষ করে ঘের ব্যবসায়ীরা এই সংকটের কারণ বলে এখানকার স্থানীয়রা জানাচ্ছেন। আমরা এখানকার একটু যারা মহিলারা আছে তারা কি ধরনের সংকটের মধ্যে আছে আমরা একটু জানার চেষ্টা করছি। আমরা এই পানির মধ্যে বেরোতে পারতিস না, একটু বাজার ঘাটে যাইতে পারতি না, বাচ্চা কাচ্চা স্কুলে যে পাঠাতে পারতিস না, সাপ পোকড়ের ভয়, বিশাল সমস্যার মধ্যে রয়েছে। আমরা ঘরেও উঠতেছে সাপ পোকড়, রান্নাও করতে পারতি না, রানতে আসলেও সাপ পোকড় এসছি, এই অবস্থায় রয়েছে। মনা, এই যে এলাকাটি ইটাগাছা পশ্চিম পাড়া, তারপরে পৌর এলাকার আসলে চতুর্দিক এখন আসলে পানিবন্দী অবস্থা। এর মধ্যে আসলে যথাযথ যে উদ্যোগ, সেই উদ্যোগ পৌর কর্তৃপক্ষেরও দৃশ্যমান না, পানি উন্নয়ন বোর্ডেরও দৃশ্যমান না। যথাযথ যে উদ্যোগ নেওয়া দরকার, এই মাত্র 1 সপ্তাহের বৃষ্টিতে আপনি দেখতে পাচ্ছেন থই থই পানি। এখানে যারা মানুষ চলাচল করছে তারা সবাই চলাচল করছে হচ্ছে স্থানীয়ভাবে ভেলা বা ছোট নৌকা এরকম করে। এর মধ্যে বড় ধরনের বিপর্যয় ঘটে চলার সম্ভাবনা দেখা দিয়েছে। নানা ধরনের রোগও দেখা দিয়েছে, চুলকানি, ঘা পাচড়া, ডায়রিয়া, এগুলো কিন্তু দেখা দিয়েছে। এই অবস্থায় মানুষ সমাধানের জন্য প্রশাসনের উদ্যোগ দেখতে চায়। এই ছিল সাতক্ষীরার যে অতিবৃষ্টি এবং জলাবদ্ধতা তার সর্বশেষ। মনা, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরার আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন। ভোলায় বাড়ছে ডেঙ্গু ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা, এতে স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, বর্তমানে হাসপাতালগুলোতে রোগীর চাপ কতটা বেড়েছে আর স্থানীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন।
মোনা, আমি এখন রয়েছি 250,000 জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে এখন পর্যন্ত 400 জন রোগী চিকিৎসাধীন রয়েছে, অর্থাৎ বলা যায় ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণের মতো রোগী রয়েছে, যাদের মধ্যে আমরা জেনেছি নিউমোনিয়া এবং ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি, একই সাথে বেড়েছে ডায়রিয়া রোগীও কিন্তু রয়েছে 36 জন। এবং যে সিজনাল ফ্লু, এটি আসলে দিন দিন বেড়েই চলছে। একই সাথে করোনার লক্ষণ নিয়েও কিন্তু রোগীরা এখানে আসছেন, তাদেরও পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম চলছে। এবং বলা যায় যে যেহেতু রোগীর চাপ বেড়েছে, সেই হিসাবে বলা যায় যে হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে, এবং যার কারণে রোগীদেরকে বলা যায় যে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। যদি একটু দেখাতে চাই, একটু দেখতে পাচ্ছেন যে আসলে শয্যার অভাবে কিন্তু তাদের মেঝেতে কিন্তু চিকিৎসা নিতে হচ্ছে বাধ্য হয়েই অনেকটাই। যদিও এই হাসপাতালে জনবল সংকট রয়েছে, তারপরও নার্স এবং চিকিৎসকগণ তাদের উপযুক্ত চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন। আমরা একটু হাসপাতালে আরম্ভের সাথে কথা বলবো এবং জানতে চাইবো, তো বর্তমানে তো বেড়েছে ডেঙ্গু, বেড়েছে নিউমোনিয়া, বেড়েছে এবং একই সাথে ডায়রিয়াও বেড়েছে। তো এই যে রোগীর চাপ, এটি সামলাতে কি আপনাদের কোনো হিমশিম খেতে হচ্ছে কিনা, পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে কিনা? আমাদের হাসপাতালে বর্তমানে আজকে 400 জন রোগী চিকিৎসাধীন আছে। তো আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি। এটা মাঝে মধ্যে কিছুদিনের বা অল্প সময়ের জন্য রোগীর সংখ্যা বেড়ে যায়। তো আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে চিকিৎসা দেওয়ার জন্য। আপাতত তেমন কোনো সমস্যা নেই। আর সকল ধরনের ওষুধ এবং পরীক্ষা নিরীক্ষা সবকিছু আমাদের পর্যাপ্ত রয়েছে, কোনো সমস্যা নেই। ওষুধের কোনো সংকট রয়েছে? আমাদের আপাতত ওষুধের কোনো সংকট নেই। আমরা সকল ধরনের ওষুধ সেবা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ মোনা। যেমনটি শুনছিলেন যে আসলে হাসপাতালে রোগীদের বলা যায় যে সিজনাল ফ্লুর কারণে ভয়াবহ চাপ এই 250 শয্যার জেনারেল হাসপাতালে। শুধু এই হাসপাতালেই যে রোগীদের চাপ বেড়েছে এমনটি নয়, আমরা দেখেছি যে উপজেলার যে আরও 6টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানেও কিন্তু রোগীদের চাপ রয়েছে। বিশেষ করে যে আবহাওয়ার পরিবর্তনজনিত যে রোগগুলো সাধারণত হয়ে থাকে, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া এবং ডেঙ্গুর যে প্রবণতা, সেটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, আমরা এমনটি জেনেছি। এবং এ পর্যন্ত 80 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে ফিরে গিয়েছেন। এখনও কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 6 জন। অর্থাৎ বলা যায় যে উপকূলীয় জেলা হিসেবে এই জেলায় আসলে রোগের প্রাদুর্ভাব অনেকটাই বেশি, এবং হাসপাতালগুলোতে শয্যা সংকটে বাধ্য হয়ে তাদের চিকিৎসা নিতে হয়। এবং ভোলাবাসীর দাবি যে আসলে যেহেতু এই হাসপাতালগুলোতে ডাক্তার এবং নার্সের সংকট রয়েছে, সেই হিসেবে এখানে যদি এই সংকট নিরসন করা যায়, ডাক্তার পদায়ন করা যায়, সেক্ষেত্রে রোগীরা চিকিৎসা হবেন। আমি যদি হাসপাতালে একটু এই পাশের অবস্থা দেখাতে চাই, যে আপনি দেখতে পাচ্ছেন রোগীদের আসলে আজকে রোগীদের যে কি পরিমাণ আসলে রোগীদের চাপ দেখতেই পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে। যদি দেখাতে চাই, শয্যা সংকটে মানুষের অনেকটাই বলা যায় দুর্ভোগ নিয়ে তাদের চিকিৎসা সেবা নিতে হচ্ছে, এবং রোগের প্রাদুর্ভাব বৃদ্ধির ফলে এমনটি কিন্তু হচ্ছে। এবং স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে যে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে, এবং সচেতন থাকলেই হয়তো এই রোগ থেকে আসলে উত্তরণ সম্ভব, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো স্বাস্থ্য বিভাগ থেকে বারবারই বলা হচ্ছে যে সচেতন হতে হবে, আতঙ্কিত না হয়, বিশেষ করে ডেঙ্গু, নিউমোনিয়া এবং যে ডায়রিয়ার প্রবণতা বেড়েছে। তো এ ছিল আমার কাছে যে ভোলাতে যে সিজনাল ফ্লু যে আক্রান্ত রোগীদের চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। মোনা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে ডেঙ্গু ও নিউমোনিয়া সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন। চট্টগ্রামে নিত্য পণ্যের বাজারের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম। নাজিম, বর্তমান বাজারে নিত্য পণ্যের দাম কেমন চলছে? কোন পণ্যের দাম বেশি উঠেছে বা কমেছে? এছাড়া ভোক্তারা কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন? চট্টগ্রামের বাজারে আজ একদিনের মধ্যে যে আশুরা, আগামী রোববার যে আশুরাকে উপলক্ষ করে কিন্তু ব্রয়লার মুরগি, যেটি বলা যায় ফার্মের মুরগি, এটার দাম কিন্তু কেজি প্রতি 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে। গত এক সপ্তাহ আগে যে মুরগি 20 থেকে 25 টাকা
কম ছিল সেটি কিন্তু সপ্তাহের ব্যবধান আশুরা উপলক্ষে 20 থেকে 25 টাকা, আবার অনেক ক্ষেত্রে 30 থেকে 35 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। কারণ তারা যেটি বলছেন, আশুরা উপলক্ষে মুরগির যে চাহিদা, সেই চাহিদার কারণে আসলে তারা সরবরাহ সংকটের কথা বলে কিন্তু এসবের দাম বাড়িয়ে দিয়েছে। কারণ আশুরা উপলক্ষে সব ধর্মপ্রাণ মানুষ কিন্তু চেষ্টা করে ভালো খাবার খাওয়ার জন্য, সেজন্য যে মুরগির চাহিদা থাকে ফার্মের মুরগি, সেটির জন্য দাম বেশি বাড়ানো হয়েছে বলে বলছেন ক্রেতা সাধারণ। কারণ সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মুরগিতে 20 থেকে 25 টাকা, আবার মানভেদে 30 থেকে 35 টাকা পর্যন্ত বেশি। পাশাপাশি মুরগির পাশাপাশি অন্যান্য মাছ মাংস যেগুলো রয়েছে সেগুলোর দাম বৃদ্ধি, কারণ এখানে দেশীয় যেসব মাছ রয়েছে রুই, কাতলা, মৃগেল, কালীবাউ, সেসব মাছ কিন্তু 400 থেকে 450 টাকা পর্যন্ত হচ্ছে। এসবের মাঝে কিন্তু আর মানুষের মাঝে যেটি বলছেন, ব্যবসায়ীরা যেটি বলছেন সরবরাহ সংকট, তাদের যে বরাবর কথা সেটি সরবরাহ সংকটের কথা বলে কিন্তু এসবের মাছ দাম বেশি বলছেন। পাশাপাশি সামুদ্রিক মাছ কিন্তু দাম বেশি। এখানে সামুদ্রিক যতগুলো মাছ রয়েছে সবগুলো মাছেই কিন্তু 20 থেকে 50 টাকা, অনেক ক্ষেত্রে মানভেদে 100 টাকা পর্যন্ত বেশি বলছেন। এগুলোর দামের ক্ষেত্রে যারা ভোক্তা সাধারণ রয়েছেন তারা যদি বলছেন যে। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজিম। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে নানা আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি। এরই অংশ হিসেবে বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পদযাত্রা। সেখানে অংশ নেবেন কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, পদযাত্রাকে ঘিরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে? মনা, দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপি নেতৃবৃন্দরা কিন্তু আজ এসেছে উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায়। পদযাত্রা শুরুর ঠিক আগে, কিছুক্ষণ আগে কিন্তু বগুড়ার এই পর্যটন মোটেলে শহীদ এবং আহত পরিবারের সদস্যদের সাথে কিন্তু এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল, যেখানে সরাসরি শহীদ পরিবারের সদস্যদের তাদের খোঁজ খবর নেওয়া সহ তাদের কথা শুনেছেন নাহিদ ইসলাম, তাসনিম জারা সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের যে পদযাত্রাটি শুরু হওয়ার কথা বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শহরের 7 মাথা পর্যন্ত, সেটি কিন্তু শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যেই এই পর্যটন মোটেল থেকে কিন্তু নেতৃবৃন্দরা শহরের কলোনিতে যাবেন। আমার সাথে এখন উপস্থিত আছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। আমরা একটু সরাসরি তার সাথে কথা বলবো। যারা আজকে বগুড়ায় এসেছেন, এর আগে আপনারা উত্তরের বেশ কয়েকটি জেলায় পরিদর্শন করেছেন, কিছুক্ষণ আগে শহীদ এবং আহত পরিবারের সাথে আপনারা সাক্ষাৎ করেছেন, সব মিলিয়ে আজকের কর্মসূচি জানাবেন, কি কি পরিকল্পনা আপনাদের রয়েছে? আচ্ছা, আমরা শুরু করলাম বগুড়ায় আজকে সকালে শহীদ পরিবারের সাথে সাক্ষাতের মাধ্যমে। এরপর বগুড়ার বিভিন্ন পয়েন্টে যাওয়া হবে। তারপর আজকে দিনেই জয়পুরহাটেও আমরা যাব। তো যেই প্ল্যান আছে পদযাত্রায় আমরা ইনশাল্লাহ 64টা জেলাই কভার করব। এই তো শহীদ পরিবারদের সাথে দেখলাম এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হলো। আপনারাও বেশ মানবিকতার দিক থেকে তাদের নানা রকম প্রতিশ্রুতিও দিলেন। তারা আসলে কি বলতে চায় এবং তাদের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে? আসলে মানবিকতার দিক থেকে চেয়ে বড় আমাদের তো এটা দায়িত্ব, রাষ্ট্র হিসেবে এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের প্রতি আমাদের এটা দায় আছে, দায়িত্ব আছে। আজকে একটা পরিবারের সাথে যখন কথা হলো, ওনারা জানতেন না যিনি শহীদ হয়েছেন তিনি যাবেন ওখানে, উনি না বলেই গিয়েছেন। ওনার মেয়ে এসেছে, নাতনি এসেছে, ছেলে এসেছে, ওয়াইফ এসেছে। আপনি চিন্তা করেন যে কতখানি তাড়না থাকলে পরিবারকে না জানিয়ে একটা মানুষ চলে যায় আন্দোলনে। এবং তিনি একা যাননি, ওনার আশেপাশে যারা ছিল, উনি একটা দোকানে কাজ করতেন, দর্জি ছিলেন, আশেপাশের সবাইকে নিয়ে গিয়েছেন 4 তারিখে যে চলেন আমরা আজকে হয় দেশ স্বাধীন হবে নাহলে আমরা করে আসবো। উনি কিন্তু গিয়ে সেখানে শহীদ হয়েছেন। এই যে আকাঙ্ক্ষা ছিল অন্যায়ের প্রতিবাদ করতে হবে, আমাদের যে ব্যবস্থাটা আছে যেখানে নিজের দেশের নাগরিককে রাষ্ট্রের ব্যবস্থা খুন করছে, আঘাত করছে, চোখ কেড়ে নিচ্ছে, হাত পা কেড়ে নিচ্ছে, এই যে তাড়নাটার কারণে মানুষ একদম পরিবারকে না জানিয়ে মাঠ নেমে গিয়েছিল। সেই পরিবর্তনটা করার জন্যই আমরা মাঠে নেমেছি, পদযাত্রা করছি, মানুষের কাছ থেকে গল্পগুলো শুনছি, সমস্যার কথা শুনছি, আশার কথা শুনছি, যাতে করে আমাদের দেশটা এবার পাল্টায়।
যারা আপনাকে ধন্যবাদ। মনে আপনি শুনছিলেন যে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যরা যখন তাদের আবেগের কথাগুলো কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সামনে তুলে ধরছিল, তখন নেতৃবৃন্দরা কিন্তু বারবার বলার চেষ্টা করেছে যে কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, প্রথমে সবার আগে একজন মানুষ হিসেবে এই শহীদ এবং আহত পরিবারের পাশে দাঁড়াবে এনসিপির এই নেতৃবৃন্দরা, এবং স্থানীয় যে নেতৃবৃন্দরা রয়েছে তাদেরকে কিন্তু সরাসরি তাদের দেখভাল করার ব্যাপারেও কিন্তু বলেছে। এবং আমরা যদি এটি সরাসরি কথা বলি, এখানে আমাদের মাঝে আরো একজন কেন্দ্রীয় নেতা আছে এনসিপির শ্রমিক উইংসের ডাক্তার সানি। ডাক্তার সানি, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বগুড়ায় এসেছে, বগুড়ার মানুষ আসলে আপনাদের কাছে কি প্রত্যাশা করছে, এনসিপি কি বলতে চায় সাধারণ মানুষকে? আসলে আপনি জানেন 64টা জেলায় যে জুলাই পদযাত্রা হচ্ছে তার প্রেক্ষিতেই বগুড়ায় আমাদের 24-এর ঘোষক নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা এসেছে। তো আজকে তাদেরকে পেয়ে বগুড়ার মানুষ আনন্দিত, আবেগে উৎফুল্লিত। তো এনসিপি চায় বগুড়াতে যে 15 বছরের বৈষম্যটা ছিল, 15 বছর যে বগুড়ার মানুষ নির্যাতিত ছিল, পিছিয়ে পড়া ছিল, বা পুরো উত্তরবঙ্গ যে পিছিয়ে পড়া ছিল, এখান থেকে যেন উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের রাজধানী বগুড়া যেন ঘুরে দাঁড়ায়। আর হচ্ছে যে আপনারা জানেন বগুড়া এখন নানাভাবে নানা রকম অনিয়ম, দুর্নীতি, প্রশাসন দলীয়করণ, দখল বাণিজ্য এগুলো চলতেছে। এনসিপি এই জিনিসগুলা থেকে বগুড়াকে মুক্ত করতে চায়, এবং বগুড়ায় যেভাবে বগুড়ার মানুষকে আওয়ামী চরিত্রে যেভাবে লুটতারাজ চাঁদাবাজি করা হচ্ছে, আমি আশা করি বগুড়ায় যদি এনসিপি খুব অ্যাক্টিভলি কাজ করে, আগামী নির্বাচনে এনসিপির বিপরীতে যে প্রার্থীগুলো দাঁড়াবে তাদের জামানত থাকবে না ইনশাল্লাহ। সানি, আপনাকে ধন্যবাদ। মনা শুনছিলেন যে আসলে তরুণ প্রজন্ম, সম্ভাবনার প্রজন্ম, দেশ গড়তে এই তরুণ প্রজন্মের যে শক্তি এবং তাদের ভিতরের যে উদ্দীপনা রয়েছে, সেই উদ্দীপনাকে কাজে লাগিয়ে কিন্তু উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় আজকে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, যেটি আনুষ্ঠানিকভাবে এখনো শুরু না হলেও তার কিন্তু এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই পদযাত্রা, তারপরেই বগুড়ার 3টি জায়গায় পথসভা করার কথা রয়েছে এনসিপির নেতৃবৃন্দদের। বগুড়া শহরের পর্যটন মোটেল থেকে এনসিপি নেতৃবৃন্দদের আজকে এই জুলাই পদযাত্রার কর্মসূচি নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সঞ্জু। শরীয়তপুরে ঊর্ধ্বমুখী মাছ ও মাংসের বাজার, তবে সবজির দামে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে। এই নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, মূল্য বৃদ্ধির এই পরিস্থিতিকে সাধারণ ভোক্তারা কিভাবে দেখছেন, তাদের প্রতিক্রিয়া কি আমাদের জানান। সকাল থেকে শরীয়তপুরে বেশ কয়েকটি বাজার পরিদর্শন করেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সবজির বাজারে যে সবজির যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অল্প দামে বিক্রি হচ্ছে। বেশিরভাগ সবজি কিন্তু 60 থেকে 70 টাকার মধ্যেই এখানকার স্থানীয় ক্রেতারা কিনতে পারছে। সেক্ষেত্রে কিন্তু মাছ মাংসের যে দাম সেগুলো কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের পালং বাজারে। এই বাজারের চিত্র যদি আপনাকে দেখাই, সেক্ষেত্রে কিন্তু এ বাজারে যেই ফার্মের মুরগি রয়েছে, যেটি গত সপ্তাহে 150 টাকা কেজিতে বিক্রি করা হতো, সেটি কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়ে 160 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। সোনালী যে মুরগিগুলো রয়েছে সেগুলো 250 টাকা কেজি দরে বিক্রি করা হতো, সেগুলো কিন্তু এ বাজারে বিক্রি করা হচ্ছে 280 টাকা। এবং দেশি যে মুরগিগুলো যে বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে 650 টাকা দরে বৃদ্ধি পেয়েছে। আমরা একজন যিনি মুরগি বিক্রেতা রয়েছে তার সাথে কথা বলবো। আসলে এই যে মুরগির দাম, এই মুরগির দাম বৃদ্ধির অন্যতম কারণ কি বলতে চান? কারণ আমাদের যেখানে মোকাম ওখানেই দাম বাড়তি কারণ আমাদের এখন বাড়তি বিক্রি করা লাগতেছে। সেই ক্ষেত্রে আগে ছিল 40 থেকে 50 টাকা বিক্রি করছি, আর এখন এই 50 টাকা নিচে বিক্রি করা যায় না। এই কারণে মোকামে যদি দাম কমে আমরা কমাতে পারবো, মোকামে যদি বাড়ে তো আমরা বাড়াইবো, কিচ্ছু করার দেয় না আমাদের। আমরা কিনে যেরকম আনি সেরকম আমাদের বিক্রি, আমাদের কেজিতে লাভ থাকে 10 টাকা, এর থেকে বেশি আমাদের না। এটাই শুনছিলেন একজন স্থানীয় বিক্রেতার কথা। পাশাপাশি আমরা যদি এদিকে মাছ বাজারের চিত্র দেখাই, সেক্ষেত্রে কিন্তু এখানে যারা মাছ বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছে, নদ নদীতে মাছের সরবরাহ কম থাকার কারণে কিন্তু এই বাজারে মাছের দাম অধিকাংশে বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে 1 কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে 2500 থেকে 2600 টাকা। যে মাছটি ক্রয় করতে কিন্তু নিম্ন আয়ের মানুষের হিমশিম খাওয়ার মতো অবস্থা হচ্ছে। তারা কিন্তু বলছে যে এই 3
একজন শ্রমিক একদিনে যে পরিমাণ আয় করে সেই পরিমাণে দামেই কিন্তু তাদের এই মাছকে ইলিশ মাছ ক্রয় করতে হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি নদীর শুধুমাত্র ইলিশ মাছ ব্যতীত অন্য কোনো মাছ কিন্তু এ বাজারে লক্ষণীয় হয়নি, এবং যে চাষের মাছগুলো রয়েছে সেগুলোর মধ্যে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 1400 টাকা কেজি দরে, ছোট চিংড়ি মাছ বিক্রি করা হচ্ছে 1200 টাকা কেজি দরে, রুই মাছ বিক্রি করা হচ্ছে 380 টাকা কেজি দরে। অর্থাৎ শরীয়তপুরের বাজারে কিন্তু আমরা দেখেছি মাছের দামে ঊর্ধ্বমুখী, এবং এই বিষয়টি নিয়ে কিন্তু ক্রেতারা ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে, এবং তারা বলছে যে শরীয়তপুরে যে এই বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু ভোক্তা অধিকারী যারা রয়েছে তারা কিন্তু ভালোভাবে নজরদারিতে রাখছেন না। এই কারণে কিন্তু একটি সিন্ডিকেট কিন্তু এই বাজারে দাম মাছের এবং মাংসের দাম বৃদ্ধি করছে বলে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি তারা আহ্বান করেছে সরকারি উদ্যোক্তার কর্মকর্তারা যদি এই বাজার মনিটরিংটা ঠিক মতো করে তাহলে হয়তো বা স্বল্প মূল্যে তারা পণ্যগুলো ক্রয় করতে পারবে। তো এই ছিল শরীয়তপুরের মাংস বাজার থেকে সর্বশেষ। মোনা। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীয়তপুর থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আকাশ। চাঁদপুরে চলছে ইলিশের মৌসুম, কিন্তু ঘাটে ইলিশের তেমন দেখা মিলছে না। আড়তদার ও পাইকারদের মধ্যে কমিশন নিয়ে দ্বন্দ্বের ফলে ইলিশ সরবরাহের সংকট দেখা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশের বাজারে কমিশন সংকট কতটা প্রভাব ফেলছে? এই পরিস্থিতি নিয়ে জেলে ও ভোক্তারা কি বলছেন? মোনা, আজ কিন্তু চাঁদপুর মাছঘাটে কিন্তু ইলিশের সংকট রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি চাঁদপুর মাছঘাটে এই পর্যন্ত 5 থেকে 10 মণ ইলিশ এসেছে, যেখানে আমরা গত সপ্তাহে দেখেছি এখানে এই সময়টাতে 200 থেকে 300 মণ ইলিশ ঘাটে আসতো। তো আজকে সকাল থেকে আমি প্রথমে আপনাকে আজকে ইলিশের বাজার দরটি জানিয়ে দিতে চাই। ইলিশের দাম চড়া এবং আকাশ ছোঁয়া। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকায়, আর যেটি 800 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা, আর যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2000 থেকে 2100 টাকা। ইলিশের দাম চড়া, এর পিছনে কারণটা আমি ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছি। তারা আমাকে জানিয়েছেন যে ইলিশের সরবরাহ কম থাকায় কিন্তু চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম চড়া। গত 1 মাসে কিন্তু 3 বার দাম বৃদ্ধি পেয়েছে এবং 1 বার দাম কমেছে। এবং আজকে দেখেছি সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এসেছেন ইলিশ ক্রয় করার জন্য, কিন্তু তারা চাহিদা অনুযায়ী ইলিশ ক্রয় করতে পারছেন না। বাজারে ইলিশের সংকট রয়েছে। 2-1 জনের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন না। তবে আমি একটি কথা জানিয়ে রাখি, যেটি আমাদেরকে কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, যে এখানে এই মাসে আড়তে কমিশন বৃদ্ধি করা হয়েছে। এই কমিশনকে কেন্দ্র করে কিন্তু চাঁদপুরের বাইরে যে মাছ রয়েছে, অর্থাৎ ভোলা এবং নোয়াখালীর হাতিয়া অঞ্চলের যে ইলিশগুলো আসতো সেটি এখন কিন্তু এই বাজারে অর্থাৎ চাঁদপুর মাছঘাটে আসছে না। এখানে যে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর লোকাল ইলিশ রয়েছে সেগুলোই কিন্তু বাজারে আসছে, এবং চাহিদা অনুযায়ী কিন্তু ঘাটে মাছ না আসায় কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। তো এখানের ব্যবসায়ীরা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে যদি সংকট কেটে যায় এবং এই ঘাটে মাছের সরবরাহ বৃদ্ধি পায় তাহলেই কিন্তু ইলিশের দাম কমে আসবে। তো মনা, এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে ইলিশের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফ। মানিকগঞ্জ পৌর শহরের রাস্তায় যত্রতত্র পার্কিং ও অবৈধ অটোরিকশা দৌরাত্মে তৈরি হয়েছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, যানজটের মূল কারণ কি, আর প্রশাসনের পক্ষ থেকে এর সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? মানা, যেমনটি বলছিলেন যে মানিকগঞ্জ পৌর শহরে যত্রতত্র পার্কিং এবং অবৈধ হ্যালো বাইক অটোরিকশার কারণে কিন্তু শহরে তীব্র যানজট লেগেই থাকে, যে কারণে কিন্তু চরম ভোগান্তিতে পড়ে পথচারী এবং যে সাধারণ মানুষ রয়েছে তারা। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মানিকগঞ্জ শহরের রাস্তাটি একেবারেই সরু। এই সরু রাস্তা দিয়ে
দেখা অনেক সময় বড় যানবাহন প্রবেশ করে এবং যত্রতত্র যে পার্কিং গুলো, যে পার্কিং ব্যবস্থা না থাকার কারণে যে যানবাহন গুলো রাখে সেজন্য এই যানজটটা তীব্র আকার ধারণ করে। তা অপরদিকে যে হ্যালো বাইক, অটো রিক্সা যে পরিমাণে থাকার কথা তার 3 গুণ পর্যন্ত এই গাড়িগুলো চলাচল করে, যে কারণে এই যানজটে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ। তো আমরা যেটুকু জানতে পেরেছি পৌর কার্যালয় থেকে, যে পৌর প্রশাসক জানিয়েছেন যে গত যে আওয়ামী সরকারের সময় যে মেয়র ছিলেন, তৎকালীন মেয়র রমজান আলী, তিনি 3 দফায় 500 করে প্রায় 1500 হ্যালো বাইকের এবং অটো রিক্সার লাইসেন্স প্রদান করেছিল। অথচ এই মানিকগঞ্জ পৌর শহরের যে এই 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার রাস্তা, এর জন্য 500 হলেও যে যানজট সেটি হতো না, কিন্তু দেখা যে 3 দফায় এই প্রায় 15 শতাধিক যে যানবাহনের থাকার কারণে এই তীব্র যানজট পোহাতে হচ্ছে জনগণকে। তো আমরা এ বিষয়ে কথা বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে। পৌর কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা নিয়মিত মাইকিং করছেন এবং প্রশাসনকে তাগিদ দিচ্ছেন যে যেগুলো অবৈধ, যে লাইসেন্সের আওতায় নেই, তাদেরকে আইনের আওতায় আনার জন্য। এবং আমরা কথা বলেছি পুলিশ প্রশাসনের সাথেও, জেলা পুলিশ ট্রাফিক পুলিশের যে পরিদর্শক যে প্রশাসন আব্দুল হামিদ রয়েছে, আমি তার সাথেও কথা বলেছি। তিনি আমাদের যেটি জানিয়েছেন যে গত জুন মাসে 744টি মামলা দিয়েছেন এবং জরিমানা করেছেন প্রায় 33 লক্ষ টাকা। আর অভিযান পরিচালনা করেছেন গত মাসে 15টি এবং প্রায় 2 শতাধিক যানবাহন তারা আটক করে তারা আইনের আওতায় এনেছেন। তো তিনি আরো যেটি জানিয়েছেন যে এই পৌর শহরে যানজট নিরসনে তারা সচেষ্ট রয়েছেন এবং তারা অভিযান পরিচালনা করে যে সকল যানবাহনের নিবন্ধন নাই এবং যত্রতত্র পার্কিং যে ব্যবস্থা করছেন সেগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবেন বলে তারা জানিয়েছেন। তো আমরা এখন কথা বলবো একজন স্থানীয় যে সুশীল সমাজের একজন, তার সাথে। আচ্ছা, এই যে মানিকগঞ্জে যে যত্রতত্র পার্কিং এবং যে অবৈধ হ্যালো বাইক, অটো রিক্সা রয়েছে, যে তীব্র যানজট হয়, আসলে এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া? আসলে মানিকগঞ্জের শহরের যে শহরটির কথা বলা হচ্ছে, এই শহরটির নাম হলো শহীদ রফিক সড়ক। এই শহরটির যানবাহনের তুলনায় অত্যন্ত সরু এবং এই শহরটিতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নাই। ফুটপাত যেটা আছে এটা আসলে ফুটপাত বলা চলে না। মানুষ এই সড়কটি এখন মানুষের জন্য একটা দুর্ভোগের শহর হিসাবে দাঁড়িয়েছে। তা এর মধ্যে অবৈধ হ্যালো বাইক, অবৈধ ব্যাটারি চালিত রিক্সা প্রচুর বেড়ে গেছে। এখন আমাদের জন্য এটা একটা দুর্ভোগের শহর। আমরা অত্যন্ত দুর্ভোগের মধ্যে আছি। কাজে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, কর্তৃপক্ষ যেন এই শহরটি ব্যাপারে নজর দেন এবং অবৈধ হ্যালো বাইক বলেন, অবৈধ ব্যাটারি চালিত রিক্সা বলেন, এগুলো বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং পার্কিং করা যায়, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ শহর, কিন্তু এখানে পার্কিং ব্যবস্থা নেই। কাজে যথাযথ কর্তৃপক্ষ এদিকে সুনজর দিবেন এবং আমাদেরকে দুর্ভোগটা কমাই দিবেন, কারণ আমরা অত্যন্ত দুর্ভোগের মধ্যে আছি। এটা আসলে ভাষায় প্রকাশ করার নয়। আচ্ছা, এই যে শহরে যে বহুতল ভবন রয়েছে অনেকগুলোতে তো পার্কিং ব্যবস্থা আছে, কিন্তু সেই পার্কিং গুলোতে দোকানপাট নির্মাণ করেছে, যে কারণে যে এই যত্রতত্র গাড়িগুলো পার্কিং করা হচ্ছে, এই বিষয়ে আসলে আপনার মন্তব্য? না, যে সমস্ত বহুতল বিল্ডিং গুলি করা হয়েছে সেগুলির মধ্যে কিছু কিছু বিল্ডিং এ পার্কিং ব্যবস্থা থাকার সত্ত্বেও সেখানে তারা পার্কিং ব্যবস্থা রাখেনি, তারা সেখানে ব্যবসায়িক হিসাবে কাজে লাগাচ্ছে। ফলে মূলত আমাদের পার্কিং ব্যবস্থার থাকা অবস্থাও আমরা সেটা কোনো সুফল পাচ্ছি না। যেমনটি শুনছিলেন যে এই যে সাধারণ জনগণ যেটি জানাচ্ছিলেন যে মানিকগঞ্জে যে বহুতল ভবনগুলো রয়েছে, এই বহুতল ভবনগুলোতে যেগুলোতে যে পার্কিং ব্যবস্থা রয়েছিল সেগুলো কিন্তু মার্কেট হিসেবে ব্যবহার হচ্ছে এবং মার্কেট ব্যবহার হিসেবে কারণেই কিন্তু এই যে যত্রতত্র কিন্তু যে যানবাহনগুলো রয়েছে সেগুলো তারা পার্কিং করছেন, যে কারণে এই যানজটটা বেশি হচ্ছে বলে সাধারণ জনগণ জানিয়েছেন। তো আমরা এই বিষয়ে পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রায় অর্ধ শতাধিক ভবন মালিকদের তারা নোটিশ করেছেন এবং
তারা এই যে পার্কিং থাকা সত্ত্বেও যে তারা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ভাড়া দিয়েছেন এবং সেগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। কিন্তু সাধারণ জনগণ যেটা বলছেন যে পৌর কর্তৃপক্ষ শুধু নোটিশ এবং মাইকিং করেই তারা এই দায় সারা যে আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে যানজটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিম। এ ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।